ফয়সাল কার কথাতে হাদিকে হত্যা করা হয়েছিল? ফয়সাল খুন করেছিল কে? হ্যাঁ আমি ছিলাম। অবশেষে এদের ক্যামেরার সামনে সত্যটা প্রকাশ করেই দিলেন হাদি হত্যার মূল অভিযুক্ত আসামি শুটার ফয়সাল। প্রশ্নের জবাবে আসল মাস্টারমাইন্ডের নাম বলেই দিলেন। আর যে নামটি ফয়সাল বলল তা শুনে সাংবাদিক থেকে শুরু করে উপস্থিত সকলেই রীতিমতো হতভম্ব হয়ে গেলেন। কারণ এটি সেই নাম যাকে বাংলাদেশের মানুষ এতদিন সন্দেহ করে আসছিল, কিন্তু কেউ সরাসরি এতটাই স্পষ্টভাবে বলার সাহস করেননি। তাহলে কি সেই নামটি সত্যি মির্জা আব্বাস নাকি অন্য কেউ? আর ভারতের আদালত ঠিক কবে এই দুই অপরাধীকে বাংলাদেশে পাঠাবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন পুরো ভিডিওতে। চলুন শুরু করা যাক। আজ 22 মার্চ কলকাতার আদালতে তোলা হয় হাদি হত্যার মামলার প্রধান দুই অভিযুক্ত শুটার ফয়সাল এবং তার সহযোগী আলমগীরকে। এই দুজনকে গত 8ই মার্চ ভারতে আটক করা হয়েছিল। সেই দিন যখন খবরটা প্রথম সামনে এলো তখন বাংলাদেশের মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস পড়েছিল, এই ভেবে যে অবশেষে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়ানো আসামিরা ধরা পড়েছে। সেই দিন থেকেই বাংলাদেশ জুড়ে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই দুজন কি কোনোদিন মুখ খুলবে? কে বা কারা তাদের দিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড পরিকল্পনা করিয়েছিল? কার নির্দেশে শরীফ ওসমান হাদির মতো একজন গণমানুষের নেতাকে এভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো? আজ সেই দীর্ঘ অপেক্ষার কিছুটা হলেও অবসান হলো। আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকজন সাংবাদিক ফয়সাল এবং আলমগীরকে ঘিরে ধরেন এবং একের পর এক তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিতে থাকেন। পুরো পরিবেশটা ছিল টানটান উত্তেজনায় ভরা, কারণ সবাই জানতেন এই মুহূর্তে যে তথ্য বেরিয়ে আসবে তা হয়তো বাংলাদেশের রাজনীতির একটি বড় অধ্যায় নতুনভাবে লিখে দেবে। সাংবাদিকরা বারবার একটাই প্রশ্ন করছিলেন, আপনি কি শরীফ ওসমান হাদিকে হত্যা করেছেন? আপনি কি তাকে গুলি করেছেন? প্রতিটি প্রশ্নের জবাবে ফয়সাল দৃঢ়ভাবে জানান, না, তিনি হাদিকে হত্যা করেননি, তাকে গুলিও করেননি। এরপর সাংবাদিকরা অনেক ধাপ এগিয়ে প্রশ্ন করেন, তাহলে হাদিকে কে হত্যা করল? এই প্রশ্নের উত্তরে ফয়সাল বলেন, হয়তো অন্য কেউ এই কাজটি করতে পারে, এবং সেখানেই থামেননি তিনি। ফয়সাল সাংবাদিকদের সামনে সরাসরি দাবি করেন যে তাকে ফাঁসানো হচ্ছে এবং এটি সম্পূর্ণরূপে বিএনপি এবং জামায়াতের একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল। অর্থাৎ তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করছেন এবং বলার চেষ্টা করছেন যে এই পুরো ঘটনাটাই রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ঘায়েল করার জন্য সাজানো হয়েছে। এই ধরনের দাবি আদালতে কতটা টিকবে সেটা সময়ই বলবে। তবে এই মুহূর্তে মানুষ যেটা বুঝতে পারছেন সেটা হলো, ফয়সাল নিজেকে বাঁচাতে যাই বলুক না কেন, বিএনপি ও জামায়াতের নাম নিজে থেকে মুখে এনেছেন তিনি, এবং এটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই মন্তব্য শোনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ফয়সাল কি সত্যি নির্দোষ, নাকি এটি তার নিজেকে বাঁচানোর একটি কৌশলী প্রচেষ্টা? সাংবাদিকরা তখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, কিন্তু আপনাদের তো সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাহলে আপনি কিভাবে বলছেন যে আপনি নির্দোষ? এর জবাবে ফয়সাল পাল্টা বলেন, আমাকে কি গুলি চালাতে দেখা গেছে? এবং এখানে একটি বিষয় লক্ষণীয় যে ফয়সালের এই পাল্টা প্রশ্নটি একেবারে অযৌক্তিক নয়, কারণ প্রকাশিত কোনো সিসিটিভি ফুটেজেই ফয়সালকে সরাসরি গুলি চালাতে দেখা যায়নি। তবে তিনি যে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সেটি তদন্তকারী সংস্থাগুলো এরই মধ্যে নিশ্চিত করেছে। তাই তার এই অস্বীকৃতি কতটা গ্রহণযোগ্য সেটি আদালত নির্ধারণ করবে। তবে আমজনতার কাছে এই অস্বীকৃতি খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, কারণ নির্দোষ মানুষ সাধারণত দেশ ছেড়ে পালায় না এবং ভারতে গিয়ে মাসের পর মাস আত্মগোপন করে থাকে না। তাই ফয়সালের দাবি যতই জোরালো হোক না কেন, তার পালিয়ে থাকার ইতিহাস নিজেই তার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রশ্ন তৈরি করে রেখেছে। এদিকে ফয়সালের মুখে বিএনপি এবং জামায়াতের নাম আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে। বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আসছে। একটি বড় অংশের মানুষ বলছেন, এটি শুনে মনে হচ্ছে আমাদের আগের সন্দেহটাই ঠিক ছিল, কারণ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রথম দিন থেকেই বিএনপির শীর্ষস্থানীয় নেতা মির্জা আব্বাসের নাম সন্দেহের তালিকায় ছিল। শুধু সাধারণ মানুষ নন, রাজনৈতিক বিশ্লেষকরাও এই প্রশ্নটি বারবার তুলেছেন যে হাদির মৃত্যুতে সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা কে পেয়েছে, এবং উত্তরটি বারংবারই একটাই এসেছে, মির্জা আব্বাস। কিন্তু এতদিন এটি ছিল অভিযোগ এবং সন্দেহের পর্যায়ে। আজ ফয়সালের নিজের মুখ থেকে বিএনপির নাম আসায় সেই সন্দেহ আরও ঘনীভূত হয়ে উঠেছে। শরীফ ওসমান হাদি এবং মির্জা আব্বাস দুজনেই ঢাকা ৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ছিলেন। এই আসনটি নিয়ে দুজনের মধ্যে তীব্র প্রতিযোগিতা ছিল এবং রাজনৈতিক মহলে এটাই স্পষ্ট ছিল যে এই দুজনের মধ্যে লড়াইটা কেবল নির্বাচনী প্রতিযোগিতায় সীমাবদ্ধ ছিল না, এটা ছিল একটা গভীর রাজনৈতিক দ্বন্দ্ব।
কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এবং সাধারণ মানুষ একটি বিষয়ে একমত ছিলেন যে হাদি যদি বেঁচে থাকতেন তাহলে এই আসনে তিনি নিঃসন্দেহে বিশাল ব্যবধানে মির্জা আব্বাসকে পরাজিত করতেন। কারণ শরীফ ওসমান হাদি ছিলেন গণমানুষের নেতা। তিনি কেবল ভোটের সময় মানুষের দরজায় যেতেন না, তার কথা বলার ধরন ছিল সহজ সরল এবং সত্যনিষ্ঠ। সাধারণ মানুষ তাকে বিশ্বাস করতেন, ভালোবাসতেন এবং তার পেছনে দাঁড়াতেন। এলাকার যে কোনো সমস্যায় হাদি যেভাবে এগিয়ে আসতেন, যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন, সেটা মির্জা আব্বাসের পক্ষে কখনোই সম্ভব হয়নি। তাই সবাই জানতেন যে নির্বাচনে হাদিকে হারানো মির্জা আব্বাসের পক্ষে প্রায় অসম্ভব একটা কাজ। এই বাস্তবতাটা মির্জা আব্বাস ভালো করেই জানতেন। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে তিনি বুঝতেন যে হাদি বেঁচে থাকলে এই আসনে তার জয়ের কোনো সম্ভাবনা নেই, এবং সেই কারণেই অনেকে মনে করেন নির্বাচনের আগেই হাদিকে রাজনৈতিক সমীকরণ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। অভিযোগ রয়েছে যে মির্জা আব্বাস নিজে সরাসরি এই কাজ না করলেও অর্থের বিনিময়ে শুটার ফয়সালকে দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এবং হাদির মৃত্যুর পর বাস্তবেও মির্জা আব্বাসই সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা পেয়েছেন, যাই সন্দেহকে আরও জোরালো করে তোলে। একটি রাজনৈতিক হত্যার তদন্তে সবার আগে যে প্রশ্নটি করা হয় সেটি হলো এই মৃত্যুতে কার লাভ হয়েছে, এবং এই ক্ষেত্রে সেই প্রশ্নের উত্তর যে নামের দিকে বারবার আঙুল তুলেছে সেই নামটি হলো মির্জা আব্বাস। তাই অনেকের কাছে এটি কেবল একটি অভিযোগ নয়, এটি এমন একটি যুক্তিসঙ্গত সন্দেহ যার ব্যাখ্যা মির্জা আব্বাসকেই দিতে হবে। এছাড়াও হাদির মৃত্যুর পর তদন্তের একটি পর্যায়ে মির্জা আব্বাসের ব্যাংক লেনদেন এবং কিছু আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছিল। সেই সময়ে কিছু নির্দিষ্ট লেনদেনের বিষয়ে তিনি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন এবং বিভিন্ন মহল থেকে ব্যাখ্যা দাবি করা হয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই তদন্ত পরবর্তীতে একরকম চাপা ঢাপা পড়ে যায়। বিষয়টি আর বেশি দূর এগোয় না। এই ঘটনাটি সচেতন মহলে নতুন করে প্রশ্ন তুলেছে যে তদন্তটি কি ইচ্ছাকৃতভাবেই থামিয়ে দেওয়া হয়েছিল, এবং যদি তাই হয় তাহলে কার স্বার্থে এটি করা হয়েছিল। এই প্রশ্নগুলো এখন উত্তরের অপেক্ষায় রয়েছে, এবং ফয়সালের আজকের বক্তব্যের পর এই প্রশ্নগুলো আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এখন আরেকটি বিষয় নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা হচ্ছে, এবং বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফয়সাল এবং আলমগীর ভারতে আটক হন 8ই মার্চ, এবং এর মাত্র 5 দিনের মাথায় মির্জা আব্বাস হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। এই দুটো ঘটনার মাঝে সময়ের যে মিলটি রয়েছে সেটি অনেকের কাছে নিছক কাকতালীয় মনে হচ্ছে না, বরং অনেকেই মনে করছেন এটা হয়তো একটা পূর্ব পরিকল্পিত পদক্ষেপ। প্রশ্ন উঠছে, মির্জা আব্বাস কি আগে থেকেই আজ করতে পেরেছিলেন যে ফয়সাল আদালত বা সাংবাদিকদের সামনে তার নাম প্রকাশ করতে পারে, এবং সেই পরিস্থিতিতে বাংলাদেশে থাকলে তাকে হয়তো আটক করা হতে পারে। সেই আশঙ্কা থেকেই কি তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে দেশ ছেড়ে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন? এই প্রশ্নটি এখন বাংলাদেশের হাজার হাজার মানুষের মনে ঘুরছে, এবং এর সদুত্তর না পাওয়া পর্যন্ত সন্দেহের কাঁটা কাটবে না।